মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটা সময় খ্যাতি ছিল সম্পূর্ণ অন্য কারণে। সেই কারণটা হচ্ছে গামছা। গামছা বেলডাঙ্গাকে যে পরিচিতি দিয়েছিল, গামছা বেলডাঙ্গাকে যে জনপ্রিয়তা দিয়েছিল, সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে নিঃসন্দেহে। কারণ বেলডাঙ্গা এখন বিতর্কের অন্য নাম। বেলডাঙ্গা এখন নিঃসন্দেহে রাজ্য রাজনীতির একটা হটস্পট। 16 জানুয়ারি 2026 ঝাড়খণ্ডের বিশ্রামপুরে হঠাৎ মৃত্যু হলো বেলডাঙ্গা থানা এলাকার মহেশপুর মোড়ের বাসিন্দা আলাউদ্দিন। সঙ্গে সঙ্গে হঠাৎ করেই প্রথম অবরুদ্ধ হয়ে গেল রেল। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 9:45। হঠাৎ করেই এই যে বেলডাঙ্গা স্টেশন, এই স্টেশন থেকে ঠিক 400 মিটার দূরে রেলে করে একদল যুবক তারা উঠে পড়ল লাইনে। তারপর লাইন উপড়োতে শুরু করলো। কথায় কথায় রেল অবরোধ হয়, কথায় কথায় রাস্তা অবরোধ হয়। আপনাদের যাতায়াতে অসুবিধা হয় না? দেখুন, আমরা বাইরে থাকার লোক, যা দেখি ইন্টারনেটের মাধ্যমে দেখি। তারপরে যখন আমরা থাকি তখন শান্তি দেখি, চলে যান তখন অশান্তি। আর দেখুন শুনি এটাই, কিন্তু আমার জীবনে আমি বেলডাঙ্গার শান্তি দেখেছি। আপনাদের সম্পর্কে ওখানকার লোকের প্রতিক্রিয়া কি হয়? এটা যেটা শুনে ওটা সত্যি হবে ওরা। ওই দেখ, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে এসছে, ওখানে তো অশান্তি হয়। হ্যাঁ, অশান্তি হয়। আর আমি ধরেন উড়িষ্যায় সম্বলপুরে ছিলাম। সম্বলপুরে একটা ওইখানে মার্ডার হয়েছিল সম্বলপুরে। ওর বাড়ি কোথায়, এদিকে কোথায় হবে আপনার মুর্শিদাবাদে? পরিযায়ী শ্রমিক ছিল। এসে ওরা খায় মারধর করে, তোরা বাংলাদেশ থেকে এখানে এসে কাজকর্ম করছিস, আমাদের দেশের লোকে কাজ পাচ্ছে না, তোরা এখান থেকে বেড়া, যতটা লোক আছে। এখান থেকে অগণিত পরিযায়ী শ্রমিক যারা পেটের জ্বালাতে ভিন রাজ্যে যাচ্ছেন, তারা প্রত্যেকেই যাচ্ছেন কাজ করতে। এবং এই ধরনের গুজব, অপপ্রচারে বারবার তাদেরকে শুনতে হচ্ছে নানা রকমের আপত্তিকর কটু কথা অথবা কটাক্ষ। যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি আমি, সেই বাড়ি বেলডাঙ্গার সুজাপুর আলাউদ্দিন শেখের বাড়ি। ঝাড়খণ্ডের বিশ্রামপুরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল শেখ আলাউদ্দিন। 15 তারিখ তার মৃত্যুর খবর এসে পৌঁছয় গ্রামে। 16 তারিখ আস্তে আস্তে এই গোটা গ্রামে সে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। সেই মৃত্যু সংবাদে মূলত যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আলাউদ্দিনকে কে বা কারা হত্যা করেছে। ততক্ষণে পরিযায়ী শ্রমিক ইস্যুতে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। স্বয়ং মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে বাংলা ভাষা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার, তার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাস্তায় নেমেছেন। ঠিক সেই অবস্থায় আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর এই গ্রামে পৌঁছতে কার্যত আগুনে ঘৃতাহুতি হয়েছিল। প্রশাসন কি পয়সা দিয়েছে? কিছু দিয়েছে, এসব দিয়েছে। আচ্ছা, আর রাজ্য জেলা শাসক কিছু দিচ্ছে? আর একটা চাকরি দেওয়ার কথা আছে, তো খোঁড়া ভেঙড়ু কানা খোঁড়া সবাই। চাকরিটা করবে কে? আপনার বৌমা। আরেকটি ছেলে না বৌমা? 2 লাখের একটা চেক দিয়েছে। 2 লাখ? 4টে লোক। ওটা কি কদিন চলবে? তাহলে কদিন চলবে আপনারাই দেখুন। সেই দিন তো 1 লাখ টাকা খরচ হয়েছে, কোন দিন? যেদিন মৃত্যু হয়েছে সেই দিন। এখন আপনাদের সংসার চালাচ্ছে কে? সে আমরা মনে করি ধানমান চলে চাইছে, চলছে। চাকরি দিবে বা কিছু বলেছে কেউ প্রশাসন ওই থেকে? লিখে নিয়ে গেছে কিসে? ওই থানার থানা লিখেছে? থানা নাম লিখে নিয়ে গেছে। তারপর আর কোনো ডাক এসেছিল? না, ডাক আসেনি। এটা ওখানে সবাই সব চুপ? শিখাইছে। হ্যাঁ, ওই লিখে নিয়ে গেছে ওইটাই। আপনাদের আর অপরাধ। আসে আলাউদ্দিন শেখের 65 বছরের বাবা চলাফেরার ক্ষমতা হারিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে। আলাউদ্দিন শেখের মায়ের চোখে এখনো পর্যন্ত জল। আলাউদ্দিন শেখের নাবালিকাকে নিয়ে তিনি বসে রয়েছেন দাওয়ায়। প্রতিনিয়ত তার একটাই চিন্তা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পাওয়া গেছে 2 লাখ টাকা, যে 2 লাখ টাকার 1 লাখ টাকা তো আলাউদ্দিনের শেষকৃত্যেই খরচ হয়ে গেছে। বাকি 1 লাখ টাকা আস্তে আস্তে ফুরিয়ে আসছে। ওই টাকাতে আর কতদিন এভাবে খাওয়া দাওয়া করা যাবে, এটা এই মুহূর্তে এই পরিবারের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ। একটা চাকরি পাওয়ার কথা বলা হয়েছিল, সেই চাকরিটা এখনো পর্যন্ত পাননি আলাউদ্দিনের স্ত্রী।
তারও দু চোখে এই মুহূর্তে শূন্যতা। ইতিমধ্যে তদন্তে প্রকাশিত হয়েছে আলাউদ্দিনের মৃত্যু অস্বাভাবিক মৃত্যু নয়, আলাউদ্দিনের মৃত্যুর পেছনে কোনো ফাউল প্লে কাজ করেনি। তাহলে সেক্ষেত্রে যে চাকরির আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারকে দেওয়া হয়েছিল সেই চাকরিকে আদৌ দেওয়া হবে? এটা এই মুহূর্তে এই আলাউদ্দিনের পরিবারের সবথেকে বড় প্রশ্ন। জানুয়ারি মাসের 15 তারিখে আলাউদ্দিনের মৃত্যু হয়েছিল বিকেলের পর, খবর আস্তে আস্তে রাত গড়িয়ে গিয়েছিল। জানুয়ারি মাসের 16 তারিখ সকাল 10টা থেকে 1 নয় 2 নয় 8 ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ল এই মহেশপুর মোড়। এই সেই মহেশপুর মোড় 12 নম্বর জাতীয় সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাংশন, যেটা উত্তর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ রক্ষাকারী 12 নম্বর জাতীয় সড়কের অন্যতম ট্রানজিট পয়েন্ট। এই মহেশপুর মোড়কে অবরুদ্ধ করে রাখা হলো 8 ঘন্টার জন্য। খবর সংগ্রহে এসে আক্রান্ত হলেন আমার সহকর্মী জি 24 ঘন্টার প্রতিনিধি শোভা মাইতি। কিছু মানুষ আমার পেছনে ছুটছে এবং প্রাণ বাঁচানোর জন্য আমি ছুটছি। আমার হাতে 24 ঘন্টার বুম ধরা রয়েছে, এইভাবে বুমটা চেপে রেখেছি আমি। দুজন তিনজন মানুষ তারা কোনোভাবে এসে ওখান থেকে একটা টোটোতে করে নিয়ে আসে, সেই টোটো আটকে দেয়, টোটো ভাঙচুর করে। আমার এই চুল ধরে দুদিক থেকে টেনে রাখে, দুটো পা টেনে রাখে, গোটা শরীরের বিভিন্ন জায়গায়, মানে এক কথায় বলা যাবে না। মানে এখান থেকে সোমাকে কার্যত দৌড় করানো হলো ভাক্তার দিকে, এবং ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অবরোধ করলো কারা? আর অবরোধটা কি সম্পূর্ণ গুজবের উপর ভিত্তি করে হলো? কারণ পরবর্তীকালে তদন্তে উঠে এলো আলাউদ্দিনের মৃত্যু আদৌ কোনো অস্বাভাবিক মৃত্যুই নয়। আলাউদ্দিন আত্মঘাতী হয়েছে এমনই পুলিশের প্রাথমিক রিপোর্ট, এবং সেই রিপোর্টও এখানকার পুলিশের রিপোর্ট। এখানকার পুলিশ ঝাড়খণ্ডের বিশ্রামপুরে তাদের তদন্তকারী দল পাঠিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে পরিষ্কার বলা রয়েছে এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু, কিন্তু এই মৃত্যু কোনোভাবেই কোনো হোমিসাইড বা ফাউল প্লে নয়। তাহলে অবরোধ করলো কারা? অবরোধের পেছনে মোটিভ কি, এবং এই অবরোধের নেচার এত হিংস্র ছিল কেন? তদন্তে এক এক করে উঠে এলো মৌলানা শওকত আলী আলবানী বা একাধিক এরকম নাম, যারা কার্যত ঝাড়খণ্ডে বসে সেখানকার একটি মাদ্রাসায় বসে এই গোটা বিষয়টায় ইন্ধন দিয়েছিল বলে তদন্তকারী অফিসারদের অনুমান। কজন মিলে অবরোধ করলো? কখন থেকে শুরু করলো? মোটামুটি সকাল 7টা থেকে হইতে পারে, কিন্তু অতটা আমি জানা নাই, কিন্তু সকাল 7টা থেকে হয়েছে। আলাউদ্দিন তাকে কেউ খুন করেনি, এটা এখানকার পুলিশই তদন্ত করে বার করলো, কিন্তু আপনার তো একবেলার রুজি রোজগার নষ্ট হয়ে গেল। সেটা তো হইলো, সেটা আপনার গরিব মানুষের মধ্যে মারা গেল, এই হইলো কথা। সবাই কোনো দোকানে ভাঙচুর বা ঝামেলা কিছু? না না না, এখানে কোনো ঝামেলা হয়নি, কোনো ভাঙচুর কোনো হয়নি, ওই অবরোধ দেওয়া হয়েছে, তাছাড়া হয়নি কিছু না। মহেশপুর মোড়ে অবরোধ হলো, আপনি তো রোজ এখান থেকে টোটো চালান, কত অবধি যান আপনি টোটো নিয়ে? আমি আসিনি ওই সময়, আমার শরীর অসুস্থ ছিল, আমি শুনলেন ঝামেলা হচ্ছে আর এলেন? না না, আমার শরীর অসুস্থ ছিল, জিজ্ঞেস করেন, এরাও টোটো বলে। আপনারাও আসেন? আসিনি, আমরা বললাম যাওয়া দরকার নেই কোয়া, তাই বলে আসি। সেদিনকে এখানে দাঁড়িয়ে কেউ ইন্ধন দিচ্ছিল, উস্কানি দিচ্ছিল? না, উস্কানি দেয়নি কেউ। একদিন যদি আপনারা টোটো না চালান আপনাদের মোটামুটি কত টাকার লোকসান হয়? 400-500 টাকা। মানে সেদিনের পুরো টাকা। এদের কাছে একটা দিনের জীবিকা উপার্জন, সেটা নষ্ট হয়ে যাওয়ার অর্থ অনেক গভীর, তার ইমপ্লিকেশন অনেক ডিপ। সম্পূর্ণ গুজবের উপর ভিত্তি করে এই মহেশপুর মোড়ে যেভাবে প্রায় 7 থেকে 8 ঘন্টা গোটা জাতীয় সড়কটাকে অবরুদ্ধ করে রাখা হলো, তাতে প্রত্যক্ষভাবে এই মানুষগুলো তো সাফার করলেন,
আর পরোক্ষভাবে কি হয়েছিল সেদিন? সেদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং বেলডাঙ্গার অদূরে রেল লাইন উপড়ে ফেলার কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রেল যোগাযোগ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ একবার ভেবে দেখুন, অগণিত মানুষ, হাজার হাজার মানুষ তারা যাতায়াত করছেন জীবনের টানে, জীবিকার টানে। তাদের প্রত্যেকের একটা গোটা দিন 7 থেকে 8 ঘন্টা কার্যত নষ্ট হয়ে গেল। সতেরোই জানুয়ারি শনিবার সকাল থেকে হঠাৎ করে এই বেলডাঙ্গার বড়ুয়া মোড় অবরোধ হয়ে গেল। বেলডাঙ্গাতে এই বড়ুয়ার মোড়ে এমনিতেই গাড়ি চলাচল করা অত্যন্ত কঠিন, কারণ এখানে 12 নম্বর জাতীয় সড়কের একটি ফ্লাইওভারের কাজ চলছে। কাজটা চলছে প্রায় 3 বছর ধরে এবং বেলডাঙ্গা দিয়ে এমনিতেই অত্যন্ত সংকীর্ণ রাস্তায় সন্তর্পণে ধীর গতিতে ট্রাফিক এগোয়। সেই বড়ুয়া মোড় হঠাৎ করেই হয়ে গেল অবরুদ্ধ। কেন? এবারও গুজব। এবারে কি গুজব? না, এবারে গুজব রটল যে এই বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিক, এখানকার বাসিন্দা, তিনি বিহারে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। পরে জানা গেল সেটাও গুজব এবং সেই গুজবের জেরে এই বড়ুয়ার মোড়ে ঘণ্টা 4 পথ অবরোধ চলল। আরও একটি সংবাদ মাধ্যমের কর্মী তিনি এখানে নিগৃহীত হলেন। নিগৃহীত হলো তার ফটো জার্নালিস্ট এবং তারপর এনআইএ তদন্তে নামলো, পুলিশ অ্যাকশনে নামলো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মহেশপুর মোড়ে যখন ঘন্টার পর ঘন্টা অবরোধ চলছে তখন মুর্শিদাবাদ জেলা পুলিশের বিরুদ্ধে ইনঅ্যাকশন, নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছিল। কিন্তু বড়ুয়া মোড়ের ঘটনার পর থেকে পুলিশ ছিল অত্যন্ত সক্রিয়। ইনফ্যাক্ট বড়ুয়া মোড়ে অবরোধ চলার ঘণ্টা 3 মধ্যে পুলিশ অ্যাকশনে নামায় এখান থেকে সমস্ত অবরোধ উঠে যায়। আপনিও সরান তো এটা ভয়টা কোন সাইড? না, আপনাকে বলতে হবে, কিছু জানাতে হবে আপনাকে। তোমাদেরও কি ভয় লাগে? না না, আমাদের কেন ভয় লাগবে? আমাদের ভয় লাগলে হবে বল? কোন জায়গায় উপরে ভিড়েছিল? না না, নিচে ভেঙেছিল, নিচে ফিরে এখানে সব কিছু আমরা ছিলাম তো ভাঙাচোরা করে দিয়েছে, আমাদেরকে মেরেছে। কজন এসেছিল? কজন ঢুকেছিল? গোটা 25 জন। 25 জন ঢুকেছিল হাতে। এমনি সাটাটা নামে দিয়ে সেই ইট ছুটছিল, ইট ফিট ছুটছিল সব এইসব, তাদের এমনি কিছু হয়নি। তোমরা তখন কি পালিয়ে গেছিলে? আমরা এখানে ছিলাম, আমরা তারপরে ওখানে পালিয়ে গেছিলাম। বড়ুয়া মোড়ের প্রসাদ হিন্দু হোটেলে সেদিন জনাব 20-25 যুবক ঢুকেছিল। এদের প্রত্যেকের হাতে লাঠি, সোটা, বাঁশ সব কিছু ছিল এবং হাতে ছিল আদলা বড় বড় ইট। শাটার নামিয়েও শেষ রক্ষা হলো না, কারণ শাটারের ওপরেও ক্রমাগত চলল ইট বৃষ্টি এবং তারপর শাটার তুলে দোকানের ভেতর ঢুকে সেই দোকান হোটেল, সেখানে চেয়ার, টেবিল, কাঁচের সমস্ত ফ্রিজ এসব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হলো। আতঙ্ক এতটাই যে আজকের তারিখেও, অর্থাৎ ওই ঘটনার পর 3 মাসের বেশি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত এই প্রসাদ হোটেলের কর্ণধার আতঙ্কিত। এত ঝামেলার মধ্যে আমি সাইড হয়ে গেছি সাথে সাথে। দোকান কি তারপর সারাদিনের জন্য বন্ধই হলো? না 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 না, সাথে সাথে প্রশাসন এসেছিল আর তারপর তো এরা চলে যায়। এর আশেপাশে যারা এসেছিলো তারা যখন আসে ওদেরকে ধাওয়া করে, ওরা তখন চলে যায়। দিয়ে তারপর কিছুক্ষণ বাদে আমরা তখন আস্তে আস্তে খুলি, তো আমার শেয়ার কেউ খোলেনি। তো সত্যি কথা বলতে কি, মানে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। লোকাল লোক অসুবিধা কোনো ওখানেই না, তারা বহিরাগ, ওদেরকে আমি চিনিও না, জানিও না, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। একটা সামান্য জিনিস ঘটনা ঘটতেই পারে, তাই নিয়ে সারা বিশ্বে গুজব ছড়িয়ে গেল, কিন্তু এটা উচিত হয়নি। 13 তারিখের জিনিসটা হচ্ছে আলাদা, ওরা মানুষ মরে গেছে বলে ওরা এরকম করছিল। পুলিশ তো অনেক ছিল এখানে, কেউ আটকায়নি, কেউ কিছু করেনি। এবারে কোন চলে এসে একটা ইট মেরে দিচ্ছে, বাস। এইটাই হয়ে গেছে ঝামেলা। একটা ইট মেরেছে যে গাড়িটায় আমরা দেখেছিলাম, কিন্তু যেভাবে বলা হয়েছে, প্রচার করা হয়েছে, সেইভাবে হয়নি। আমরা তো সত্য কথা কিছুই পাই না, সবই মিথ্যা বলা হয়। ভালো চালে কাকর হয় আছে একটা, ততই ভালো চালে কাকর একটা পাবেন। ওয়া ভালো চালে কাকর, ওয়া দেখলে হবে না, আমরা নিশ্চয়ই চলতে হবে না সবাই। বেলডাঙ্গা নেতিবাচককরণে আগামী দিনে আর হটস্পট হয়ে না ওঠে। বেলডাঙ্গা যেন ধরে রাখে তার পুরনো ঐতিহ্য, এটাই এখানকার সাধারণ মানুষের রোজকার চাহিদা।
বেলডাঙ্গার দুটো জিনিস বিখ্যাত ছিল, একটা গামছা, একটা কাঁচা লঙ্কা। আর এখন বেলডাঙ্গা সম্পূর্ণ অন্য কারণে হেডলাইন হয়, সেটা হচ্ছে মারপিট, সন্ত্রাস, হিংসা। ভালো লাগে না, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, মারামারি, এগুলো শুনতে খারাপ, নামে খারাপ। এই যে কিছুদিন আগে একটা ঝামেলা হলো, কিছুর সাথে কিছু না, এনআই নিয়ে তাকে ব্যস্ত হইলো, এনআই তদন্ত হলো না, 36 জনকে আপনার নিয়ে চলে গেল। আমরা যাতে শান্তিসুষ্ঠু ভোটটা দিতে পারি, যেন কোনো ঝামেলা শৃঙ্খলা যাতে না হয়, সেটাই আমাদের কাছে প্রশাসনের কাছে আবেদন। এখানে হিন্দু মুসলমান কিরাম আছে? কত মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি আছে, মুসলমান বেশি আছে, হ্যাঁ, কিন্তু আমাদের কোনো মতভেদ নাই। একাধিক এমন দল যে দলগুলো এই বেলডাঙ্গার মাটিতে সংখ্যালঘু ভোট ব্যাংকের ভাগাভাগির খেলায় লিপ্ত, কেউ আবার একদম সনাতনী লাইনে চলে বেলডাঙ্গায় মুষ্টিমেয় যে হিন্দু মানুষ তাদের ভোট টানতে ব্যস্ত। আর তার সঙ্গে বেলডাঙ্গায় ভোটের ইস্যু নিঃসন্দেহে সন্ত্রাস। যে সন্ত্রাস কারা করছে, কিভাবে করছে, কখন করছে, কারোর কাছেই পরিষ্কার নয়। ক্রমাগত হিংসা যদি হটস্পট বেলডাঙ্গার প্রথম অধ্যায় হয়, তাহলে বেলডাঙ্গার দ্বিতীয় অধ্যায় অবশ্যই হুমায়ুন কবির, তার বাবরি মসজিদ এবং বাবরি রাজনীতি। এই বাবরি মসজিদের কথা ঘোষণা করার প্রায় সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না। পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। প্রায় সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির তিনি একদম স্পষ্টতই জানিয়ে দেন যে দলে ফেরার তার আর কোনো ইচ্ছা নেই, এবং তারপরেই অনেকটা পরিষ্কার হয়ে যায় যে তিনিই গড়তে চলেছেন তার নতুন রাজনৈতিক দল। কোন পার্টি লঞ্চ করব, তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও। নির্বাচনের ময়দানে অল আউট নেমে পড়েছেন। এই যে গোটা ঘটনা প্রবাহ যেটা বেলডাঙ্গাকে অনেকটাই শিরোনামে তুলে এনেছে, আপনার শেষ পর্যন্ত অ্যাসেসমেন্ট কি? গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের একটাই কথা, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা কোনো মানুষের গোলামি করি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 22 জানুয়ারি 2024 যখন প্রধানমন্ত্রী হিসাবে তিনি একটা রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, তখন ভারতবর্ষের কোনো মুসলিম আমরা তার বিরোধিতা করি না বা করতে চাইও না। তেমনি মুসলমান তার মসজিদ করার অধিকার রয়েছে সংবিধানে। আপনি 182, AIMIM 10, 192 ধরলাম, তার মধ্যে কটা উঠে? আজকের দিনে 200 ক্রস করছে। আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে 4 ডিসেম্বর 2025 যখন আমাকে মসজিদ করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুর্শিদাবাদ জেলা থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছিল, আমি তার 5 মিনিটের মধ্যেই বহরমপুর স্টেডিয়াম থেকে বেরিয়ে এসে বলেছিলাম এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পস্তাতে হবে, তৃণমূল কংগ্রেসকে পস্তাতে হবে, এবং বাংলার মুসলমানদেরকে আগামী দিনে আমি দিশা দেখাবো, পথ দেখাবো, এবং ইমানদার মুসলমানরা তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য হুমায়ুন কবিরের সঙ্গে থাকবে। বাবরি মসজিদ তৈরি হয়নি, চলছে, তখনই আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে এসেছেন। হওয়ার পরে কি আসবেন তো বারবার? হ্যাঁ, অবশ্যই আসবো। আর ছবি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তো হয়ে গেলে আবার আসবেন? হ্যাঁ আসবো। ক পয়সা রোজগার হচ্ছে? হচ্ছে মোটামুটি হচ্ছে 1500 হচ্ছে। 500-1000 করে হচ্ছে, এটা বাড়বে অনেকটা। হ্যাঁ হচ্ছে। কিরকম বিক্রি বাট্টা হয়? হচ্ছে ভালোই হচ্ছে। একদিকে বেলডাঙ্গা, সেখানকার মহেশপুর মোড়, সেখানকার বড়ুয়া মোড় যখন মূলত হিংসার কারণে উঠে আসছে শিরোনামে, তখন এই বেলডাঙ্গার বাবরি মসজিদ অনেকগুলি ব্যাক ক্যালকুলেশনকে পেছনে রেখে উঠে এসেছে রাজ্য রাজনীতির আঙিনায় এবং হয়ে উঠেছে হটস্পট। ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, বেলডাঙ্গা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।